পর্ব ৯। ফজরের নামাজ শেষ করে সোবহান সাহেব তসবিহ হাতে বাগানে খানিকক্ষণ হাঁটেন। আজও তাই করছেন। হঠাৎ মনে হলো কে যেন গেটে টোকা দিচ্ছে। এত ভোরে কে আসবে এ বাড়িতে? তিনি বিস্মিত হয়ে গেট খুললেন। বিলু দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বিশ্বাসই হলো না। বিলুর মেডিকেল কলেজ খোলা, কদিন পরই পরীক্ষা। এই সময় সে ঢাকায় আসবে কেন? আনন্দ ও বিস্ময়ে সোবহান সাহেব অভিভূত হয়ে গেলেন। আরে তুই, বিলুমা তুই! বিলু বেবি ট্যাক্সি ভাড়া মেটাতে মেটাতে বাবার দিকে তাকিয়ে হাসল। ভোরবেলার আলোয় হলুদ রঙের শাল জড়ানো বিলুকে অপ্সরীর মতো লাগছে। তার এই মেয়ে বড় সুন্দর। স্বর্গের সব রূপ নিয়ে এই মেয়ে পৃথিবীতে চলে এসেছে। ভাড়া মিটিয়ে রাস্তার উপরে বিলু নিচু হয়ে বাবার পা স্পর্শ করলেন। নরম গলায় বলল, তুমি এত রোগা হয়েছ কেন বাবা? সোবহান সাহেবের চোখে পানি এসে গেল। তার বড় মেয়ের সামান্য কথাতেই তার চোখ ভিজে ওঠে। তিনি ধরা গলায় বললেন, কলেজ ছুটি নাকি মা? ছুটি না, ছাত্ররা মারামারি করে সব বন্ধ টন্ধ করে দিয়েছে। একমাত্র আমাদের মেডিকেল কলেজটাই খোলা ছিল, ওইটাও বন্ধ হলো। একা এসেছিস? না, সব মেয়েরা একসঙ্গে এসেছি। সন্ধেবেলা লঞ্চে উঠলাম, ঢাকা পৌঁছলাম রাত ৩টায়। একটু সকাল হতেই চলে এসেছি। ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। সুবহান সাহেবের ইচ্ছা করছে চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙাতে। তিনি তা করলেন না। নিজেই রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলায় কেতলি বসিয়ে দিলেন। বড় মেয়ের সঙ্গে কিছু সময় একা একা থাকার আনন্দও তো কম নয়। দুজন চায়ের কাপ নিয়ে বসেছে। পিলু এক হাতে বাবাকে জড়িয়ে রেখেছে। তার এত ভালো লাগছে। বাসার খবর বলো বাবা। কোন খবরটা শুনতে চাস? মামা নাকি ছবি বানাচ্ছে, মিলি চিঠি লিখেছিল। সোবহান সাহেব মুখ বিকৃত করে বললেন, গাধাটা বড় যন্ত্রণা করছে। রিহার্সেল টিহার্সেল কি করছে। বিকেলে বাসায় থাকা মুশকিল। বিলু আপন মনে হাসল। ফরিদ তার খুবই পছন্দের মানুষ। বিলু হালকা গলায় বলল, মামার পাগলামি কমেনি? না, বেড়েছে। আমার মনে হয় কিছুদিন পর তালা বন্ধ করে রাখতে হবে। ধরে বেঁধে মামার একটা বিয়ে দিয়ে দাও। ওইসব কথাই মনে আনবি না। একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো মানে হয়? বিলু চায়ের কাপ হাতে নিয়ে ঘর থেকে ঘরে ঘুরতে লাগলো। মাত্র ৪ মাস পরে সে ফিরেছে, অথচ মনে হচ্ছে যেন কত যুগ পরে ফিরল। সব কেমন যেন অচেনা। আরে আফা, কোন সময় এলেন? কি তাজ্জব! বিলু প্রথম দেখায় চিনতে পারল না। অবাক হয়ে তাকিয়ে রইল। চোখে চশমা, মুখ ভর্তি দাড়ি, চেনা ভঙ্গিতে কে যেন হাসছে। আফা, আমি কাদের। তুমি দাড়ি কবে রাখলে কাদের? সিনেমায় পাঠ করতেছি আফা, মামার সিনেমা। আমার হিরোর পাঠ, খিয়া নৌকার মাঝি। তাই নাকি? খিয়া নৌকার মাঝির বুঝি দাড়ি রাখতে হয়? ডিরেক্টর সব চাইছে। বিলু হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তোমরা বেশ সুখে আছো বলে মনে হচ্ছে কাদের। আর সুখ? সিনেমা করা কি সোজা যন্ত্রণা? চিন্তা ভাবনা আছে না? এটা কি পানি ভাত যে মরিচ দিয়ে $1 দিলাম আর মুখের মধ্যে ফেললাম? বিলু অনেক কষ্টে মুখের হাসি আটকালো। তার খুব মজা লাগছে। কাদেরের মুখও আনন্দে উজ্জ্বল। কাদেরের ধারণা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলা হচ্ছে বিলু আপা। এবারের সবাই তাকে তুই করে বলে, একমাত্র বিলু আপা বলে তুমি করে। এক গ্লাস পানির দরকার হলে বিলু আপা জনে জনে হুকুম দেয় না, নিজের পানি নিজে নিয়ে আসে। একবার কাদেরের জ্বর হলো। চাকর বাকরের জ্বর হলে কে আর খোঁজ করে। ঘরের এক কোণায় খাতামুড়ি দিয়ে শুয়ে থাকতে হয়। কাদের তাই করেছে, শুয়ে আছে। জ্বর খুব বেশি। চারপাশের পৃথিবী কেমন হলুদ হলুদ লাগছে। আচ্ছন্নের মতো অবস্থা। এমন সময় লক্ষ্য করলো কে যেন তার মাথায় পানি ঢালছে। ঠান্ডা পানি। বড় আরাম লাগছে। কাদের চোখ মেলে দেখে বিলু এক কোণে পানি ঢালছে এবং রহিমার মাকে কড়া গলায় বলছে, জ্বর এত বেড়েছে তুমি লক্ষ্য করলে না? এটা কেমন কথা রহিমার মা? 104 টেম্পারেচার। কত সময় ধরে এরকম জ্বর কে জানে। রহিমার মা বলল, আমারে দেন আফা, আমি পানি ঢালি। থাক, তোমার আর কষ্ট করতে হবে না। তবে তোমার উপর আজ আমি খুব রাগ করেছি। সেই প্রবল ঝড়ের ঘোরের মধ্যে কাদের ঠিক করে ফেলল বড় অপার জন্য যদি কোনোদিন প্রয়োজন হয় সে জীবন দিয়ে দিবে। বড় অপার যদি কোনো শত্রু থাকে তাকে খুন করে সে ফাঁসি যাবে। দুপুর নাগাদ গত 3 মাসে এ বাড়িতে কি ঘটেছে বিলু জেনে গেল। কোনো কোনো ঘটনা 3বার 4বার করে শুনতে হলো। একবার বলল মিলি, একবার মা, একবার কাদের। প্রতিবারই বিলু ভান করলো যে সে ঘটনাটা প্রথমবারের মতো শুনছে। বিলু আসার উপলক্ষে মিলি ইউনিভার্সিটিতে গেল না। সারাক্ষণ বড় অপার পেছনে পেছনে ঘুরতে লাগলো এবং অনবরত কথা বলতে লাগলো। টগর আর নিশার সঙ্গে তোমার এখনো দেখা হয়নি।
পৃথিবীতে এরকম দুষ্ট ছেলেপেলে আছে, না দেখলে তোমার বিশ্বাস হবে না। তাই বুঝি? হ্যাঁ, তবে মুখের দিকে তাকালে তোমার মনে হবে এরা দেবশিশু, ভয়ানক ইন্টেলিজেন্ট। ওদের মা নেই, তোমাকে তো আগেই চিঠিতে লিখে জানিয়েছে। বিলু প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, তোর ওই ডাক্তার সাহেবের খবর কি? মিলি হকচকিয়ে বলল, আমার ডাক্তার সাহেব মানে? আমার ডাক্তার সাহেব বলছো কেন? এমনি বললাম। তোর চিঠিতে ভদ্রলোকের কথা প্রথম জানলাম তো। তুই লজ্জায় এমন লাল হয়ে যাচ্ছিস, ব্যাপার কি? সত্যি করে বলতো, উনাকে কি তোর পছন্দ? মিলি রেগে গেল, মাথা ঝাঁকিয়ে বলল, কি যে তুমি বলো আপা, ওই ছাগলকে আমি পছন্দ করবো কেন? আমার তো আর মাথা খারাপ হয়নি। তুই রেগে মেগে কেমন হয়ে গেছিস? এটা তো সন্দেহজনক। আমি সত্যি কিন্তু রাখছি আপা। ভদ্রলোককে খবর দে না, আমার দেখতে ইচ্ছে করছে। তাকে খবর দেবার কোনো দরকার নেই। দিনের মধ্যে 3 বার করে আসছে, রিহার্সেল করছে। মামার সিনেমায় সেও তো আছে। বাহ, ভালো তো। তোমরা দুজন আবার নায়ক নায়িকা না তো? রাগিও দিও না তো আপা। এতদিন পরে এসেছো বলে ঝগড়া করলাম না, নয়তো প্রচন্ড ঝগড়া হয়ে যেত। এর মধ্যে আবার নায়ক নায়িকা কি? পিলো হাসি মুখে ফরিদের ঘরে ঢুকলো। বাড়ির সবার সঙ্গেই কথা হয়েছে, শুধু মামার সঙ্গে কথা হয়নি। ফরিদ মাথা নিচু করে কি যেন লিখছে। বিলুকে এক নজর দেখেও সে লিখেই যেতে লাগলো, যেন বিলুকে সে চেনে না। আসবো মামা? না, না বললে তো হবে না। এতদিন পর এসেছি, তোমার সঙ্গে খানিকক্ষণ কথাও বলবো না? না, কাজ করছি। আগামীকাল হেমাজ ছবির অন দ্য স্পট রিহার্সেল। নিঃশ্বাস ফেলার সময় নেই। লাস্ট মিনিট চেঞ্জ যা করার এখনই করতে হবে। তাই বলে তোমাকে আমি সালামও করতে পারবো না। বিলু এগিয়ে এসে ফরিদের পা ছুঁয়ে সালাম করলো। ফরিদ বলল, তুই এত ভালো মেয়ে কি করে হলি রে বিলু? ছোটবেলায় তো এত ভালো ছিলি না। যতই দিন যাচ্ছে ততই ভালো হচ্ছিস। শুনে খুশি হলাম মামা। খুব খুশি হবার কোনো কারণ নেই। বুদ্ধি কম মানুষরাই সাধারণত ভালো হয়। আমার ধারণা যত দিন যাচ্ছে তোর বুদ্ধি তত কমে যাচ্ছে। বিলু খিলখিল করে হেসে উঠল। এমন কারো আনন্দে অনেকদিন সে হাসেনি। এই মানুষটাকে তার বড় ভালো লাগে। সুভান সাহেব তার মনের মতো একটা প্রবন্ধ পেয়েছেন। প্রবন্ধের নাম থাইল্যান্ডে মাগুর মাছের চাষ। এই মাছের চাষে বিশাল পুকুর কাটার দরকার নেই। ট্যাঙ্ক বা চৌবাচ্চা জাতীয় জলাধার থাকলেই হলো। মাছের খাবারের জন্য আলাদাভাবে কিছু ভাবতে হবে না। সঙ্গে হাঁস মুরগির চাষ করতে হবে, মাছের খাবার হবে। সুভান সাহেব থমকে গেলেন। মাছের খাবার হিসেবে যেসব জিনিসের উল্লেখ করা হয়েছে তা তার পছন্দ হচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। সুভান সাহেব পত্রিকা থেকে মুখ তুলে দেখলেন আনিস দাঁড়িয়ে আছে, বিব্রত মুখভঙ্গি। কিছু বলবে? জি। বলো। এই মাসের বাড়ি ভাড়াটা স্যার দিতে পারছি না। বাড়ি ভাড়া কি তোমার কাছে চাওয়া হয়েছে? জি না। তাহলে বিরক্ত করছো কেন? পরের মাঝখানে একবার বাধা পড়লে কনসেন্ট্রেশন কেটে যায়। সরি স্যার। কি পড়ছেন? থাইল্যান্ডের মাগুর চাষ। আপনি তাহলে মাছের ব্যাপারটা নিয়ে সত্যি সত্যি খুব ভাবছেন। হ্যাঁ, ভাবছি। আপনি বাংলাদেশে মাছে মাছে 6 লাভ করে দিতে চান, তাই না স্যার? হ্যাঁ, চাই। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা মজার কথা বলতে চাই। শায়েস্তা খাঁর আমলে বাংলাদেশ খুব সস্তা গন্ডার দেশ ছিল। প্রচুর খাদ্য ছিল, মাছ মাংসও ছিল। মূল্য ছিল নামমাত্র। অথচ তখনও এদেশে প্রচুর লোক ছিল অনাহারে। নামমাত্র মূল্যেও খাদ্য কেনার মতো অর্থ তাদের ছিল না। যদি আপনিও সত্যি সত্যি এই দেশ একদিন মাছে মাছে 6 লাভ করে দেন, তাতেও লাভ হবে না। যারা এখন মাছ খেতে পারছে না তারা তখনও খেতে পারবে না। তাদের টাকা নেই। মূল সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? আরেকদিন আপনাকে বলবো। আজ আমার একটু কাজ আছে। হেমাস ছবির অন লোকেশন রিহার্সাল হবে। আপনি হয়তো জানেন না, ওই ছবিতে আমার একটা রোল আছে। স্যার যাই। আসসালামু আলাইকুম। আনিস চলে গেল। দীর্ঘ সময় সুবহান সাহেব মূর্তির মতো রইলেন। তার মন আনিসের কথায় সায় দিচ্ছে। তিনি আসল সমস্যা ধরতে পারেননি, নকল সমস্যা নিয়ে মাতামাতি করছেন। দেশের লোক যদি খেতেই না পারে তাহলে কি হবে মাছের চাষ বাড়িয়ে? হেমাস ছবির অন লোকেশন রিহার্সাল শুরু হয়েছে। জায়গাটা হচ্ছে বুড়িগঙ্গার পার, বেশ নিরিবিলি। সঙ্গে ক্যামেরা নেই বলে লোকজন জড়ো হয়নি। ফরিদের মাথায় ক্রিকেট আম্পায়ারদের টুপির মতো সাদা একটা টুপি। সত্যজিৎ রায় নাকি এরকম একটা টুপি পরে শুটিং করেন।
ফরিদের হাতে কালো একটা চোঙ। এই চোঙের মাধ্যমে নৌকায় বসা ডাক্তার এবং কাদেরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। ডাঙায় আছে মিলি, বিলু এবং আনিস। আনিসের বাচ্চা দুটিও আছে। এরা মনের আনন্দে ছুটাছুটি করছে। নৌকায় ডাক্তারকে খুব নার্ভাস দেখাচ্ছে। তার হাতে একটা জাল। গোল করে জাল ফেলার প্র্যাকটিস সে ভালোই করেছে। জাল এখন সে ফেলতে পারে। তবে নৌকা দুলছে। দুলুনির মধ্যে জাল ঠিকমতো ফেলতে পারবে কিনা এই নিয়ে সে চিন্তিত। ডাক্তারের পরনে জেলের পোশাক, তবে চুল এখনো ছাঁটা হয়নি। কাদের বৈঠা নিয়ে বসে আছে। তাকে খুব উৎফুল্ল মনে হচ্ছে। ফরিদের নির্দেশে তারা নৌকা ছেড়ে দিল। নৌকা মাঝ নদীতে যাবার পর অভিনয় হবে। ডাক্তার ভীত গলায় বলল, কাদের ভয় লাগছে। কাদের বলল, ভয়ের গিয়েছে ডাক্তার সাহেব, উপরে আল্লাহ নিচে মাটি। মাটি কোথায়? নিচে তো পানি। এ কি হইল? আল্লাহর কাছে মাটি যা পানিও তা। আল্লাহর চোখে সব সমান। সাঁতার জানি না যে কাদের। সাঁতার আমিও জানি না ডাক্তার সাহেব। মরণ তো একদিন হইবই, অত চিন্তা করলে চলবে না। পানিতে ডুববে মরার মজা আছে। ডাক্তার বিস্মিত হয়ে বলল, মরার মধ্যে আবার কি মজা? শহীদের দরজা পাওয়া যায়, হাদিস কোরআনের কথা। শহীদের দরজার আমার কোনো দরকার নেই কাদের। নৌকা এত দুলছে কেন? ডাঙা থেকে চোঙ মারফত ফরিদের নির্দেশ ভেসে এলো, ডাক্তার স্টার্ট করে দাও। রেডি 1 2 অ্যাকশন। অ্যাকশনে যাবার আগেই দৃশ্য কাট হয়ে গেল। ফরিদ বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, কাট কাট। এই হারামজাদা কাদের, চশমা পরেছিস কেন? খোল চশমা। কাদের চশমা খুলল। সে খুব শখ করে চশমা পরেছিল। অ্যাকশন। ডাক্তার তুমি বিষণ্ণ চোখে আকাশের দিকে তাকাও। দীর্ঘ নিঃশ্বাস ফেলো। আবার তাকাও আকাশের দিকে। গুড। কাদের, তুই কানের ফাঁকে রাখা বিড়ি ধরা। গুড। পানিতে থুতু ফেল। পুরো ব্যাপারটা ন্যাচারাল হতে হবে। ডাক্তার, তুমি জালকে 3 বার সালাম করো। গুড গুড, ভালো হচ্ছে। এইবার জাল ফেলো। ডাক্তার জাল ফেলল। আশ্চর্যকাণ্ড, পানিতে শুধু জাল পড়ল না, জালের সঙ্গে খুবই স্বাভাবিক ভঙ্গিতে ডাক্তারও পড়ে গেল। জাল এবং ডাক্তার 2 মুহূর্তের মধ্যে অদৃশ্য। ব্যাপারটা ঘটল চোখের পলকে। কাদের বিড়বিড় করে বলল, বিষয় কিছুই বুঝলাম না। ফরিদ হতভম্ব। মিলি বলল, মামা ডাক্তার তো ডুবে গেছে। ফরিদ থমথমে গলায় বলল, তাই তো দেখছি। এই গাধা কি সাঁতারও জানে না? গরু গাধা নিয়ে ছবি করতে এসে দেখে বিপদে পড়লাম। ডাক্তারের মাথা ভুস করে ভেসে উঠল। কি যেন বলে আবার ডুবে গেল। আবার ভাসল, আবার ডুবল। ফরিদ বলল, ছেলেটা তো বড্ড যন্ত্রণা করছে। আনিস চেঁচিয়ে বলল, ডাক্তার মরে যাচ্ছে। আমি সাঁতার জানি না। সাঁতার জানা কে আছেন? কে আছেন সাঁতার জানা? চুপচুপ করে দুবার শব্দ হলো। বিলু এবং মিলি দুজনই পানিতে ঝাঁপিয়ে পড়েছে। দ্রুত এগিয়ে যাচ্ছে ডুবন্ত ডাক্তারের দিকে। ফরিদ চমৎকৃত। এই মেয়ে দুটি সাঁতার শিখল কবে? আবার ঝুপঝুপ শব্দ। টগর এবং নিশাও পানিতে ঝাঁপিয়ে পড়েছে। ওদের তুলে আনার জন্য আনিস এবং ফরিদকেও পানিতে লাফিয়ে পড়তে হলো। ডাক্তারের জ্ঞান ফিরল হোলি ফ্যামিলির হাসপাতালে। সে ক্ষীণস্বরে বলল, আমি কোথায়? মিলি বলল, আপনি হাসপাতালে। কেন? ফরিদ বিরক্ত গলায় বলল, উজবুকটাকে একটা চল লাগাতো, আবার জিজ্ঞাসা করে কেন। ফাজিল কোথাকার। ডাক্তার ক্ষীণ গলায় বলল, আমি কি এখনো বেঁচে আছি? পর্ব 10। রিকশা এসে থেমেছে নিরিবিলির সামনে। রিকশায় বসে আছে পাকুন্দিয়ার এমদাদ খন্দকার, তার সঙ্গে নাতনি পুতুল। এমদাদ খন্দকারের বয়স 60-এর উপরে। অতি ধুরন্ধর ব্যক্তি। মামলা মোকদ্দমায় মিথ্যা সাক্ষী দেওয়া তার আজীবন পেশা। গ্রামের জমিজমা সংক্রান্ত মামলায় তিনি 2 পক্ষেই সলা পরামর্শ দেন। নিয়ম থাকলে 2 পক্ষের হয়েই সাক্ষীও দিতেন। নিয়ম নেই বলে দিতে পারেন না। জাল দলিল তৈরির ব্যাপারেও তার প্রবাদতুল্য খ্যাতি আছে। পুতুলের বয়স 15। এবার মেট্রিক পাশ করেছে। ফার্স্ট ডিভিশন এবং 2টা লেটার। রেজাল্ট বের হবার পর এমদাদ খন্দকার খুব আফসোস করেছে। নাতি যদি নকল করতে রাজি হতো তাহলে ফাটাফাটি ব্যাপার হতো। নকল ছাড়াই এই অবস্থা। পুতুলকে নিয়ে এমদাদ খন্দকার নিরিবিলিতে কেন এসেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। পুতুলও কিছু জানে না। তাকে বলা হয়েছে ঢাকায় কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছে। উঠবে সুবহান সাহেবের বাড়ি। সুবহান সাহেব তাদের কোনো আত্মীয় না হলেও অপরিচিত নন। পাকুন্দিয়া গ্রামের কলেজটি তিনি নিজের টাকায় নিজের জমিতে করে দিয়েছেন। মেয়েদের একটি স্কুল দিয়েছেন, মসজিদ বানিয়েছেন।
সুবহান সাহেব তার যৌবনের রোজগারের একটি বড় অংশ এই গ্রামে ঢেলে দিয়েছেন। কাজেই গ্রামের মানুষদের কাছে তিনি অপরিচিত নন। পুতুল তাকে চেনে। তার স্কুল থেকেই সে মেট্রিক পাশ করেছে। রিকশা থেকে নামতে নামতে পুতুল বিস্ময়ে অভিভূত হয়ে বলল, কি বড় বাড়ি দেখছো দাদাজান। ইমদাদ মুখ বিকৃত করে বলল, পয়সার মা বাপ নাই, বড় হইব না তো কি, সুরা পয়সা। পুতুল দুঃখিত গলায় বলল, সুরা পয়সা? কি যে তুমি কও দাদাজান, এমন একটা বালা মানুষ কত টাকা পয়সা দিছে গ্রামে। টাকা পয়সা দিলেই মানুষ ভালো হয়? এদের শরীরে আছে বোধ রক্ত। ইদারে আমি চিনি না, হাড়ে গোস্তে চিনি। পুতুল কিছু বলল না। তার দাদাজানের চরিত্র সে জানে। মানুষের ভালো দিক তার চোখে পড়ে না, হয়তো কোনোদিন পড়বেও না। পুতুল, সি দাদাজান। ইমদাদ গলা নিচু করে বলল, সুবহান সাহেবের দাদার বাপ ছিল বিখ্যাত চোর। এরা হইল চোর বংশ। চুপ করো তো দাদাজান। আইসা, চুপ করলাম। ইমদাদ নাতনিকে নিয়ে বাড়িতে ঢুকল। সুবহান সাহেব বারান্দায় বসেছিলেন। তিনি বিস্মিত হয়ে বললেন, চিনতে পারলাম না তো। ইমদাদ বিনয়ে গলে গিয়ে বলল, আমি ইমদাদ, পাকুন্দিয়ার ইমদাদ খন্দকার। ও আচ্ছা আচ্ছা, আমি অবশ্য এখনো চিনতে পারিনি। চিনবার কোথাও না, আমি হইলাম জুতার ময়লা, আর আপনি হলেন বটবৃক্ষ। বটবৃক্ষ? জি, বটবৃক্ষ। বটবৃক্ষে কি হয়, রাজদের পাখি আশ্রয় নেয়। আপনি হইলেন আমাদের আশ্রয়। বিপদে পড়ে আসছি জনাব। কি বিপদ? বলবো, সব বলবো। আপনারে বলবো না তো কারে বলবো? পুতুল, ইনারে সেলাম কর। ইনারা মহাপুরুষ মানুষ, দেখলেই পুণ্য হয়। পুতুল এগিয়ে গেল। সুবহান সাহেব পুতুলের মাথায় হাত রেখে নরম গলায় বললেন, যাও ভিতরে যাও, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো, তারপর শুনবো কি সমস্যা। ইমদাদ বলল, ভাই সাহেব, আমার একটু নামাজের জায়গা দিতে হয়। 2 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। নামাজ কাজা হইলে ভাই সাহেব আমার মাথা ঠিক থাকে না। অজুর পানি লাগবে? অজু লাগবে না, অজু আছে। আমার সব ভাঙ্গে, অজু ভাঙ্গে না। হা হা হা। সুবহান সাহেব ভেতরে চলে গেলেন। আর তখন ঘরে ঢুকলো ফরিদ। ইমদাদ বলল, ভাইজান, পশ্চিম কোন দিকে? ফরিদ বিরক্ত গলায় বলল, পশ্চিম কোন দিকে আমি কি জানি? আমি কি কম্পাস নাকি? বাবাজির পরিচয়। বাবাজি ডাকবেন না। রাগ করেন কেন ভাই সাহেব? আপনি কে? আমার নাম ইমদাদ, ইমদাদ খন্দকার। ও আচ্ছা। ভাই সাহেব ভালো আছেন? ফরিদ অগ্নিদৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। ইমদাদ ধাঁধায় পড়ে গেল। এই মানুষটির চরিত্র সে ঠিক বুঝতে পারছে না। মানুষের চরিত্র পুরোপুরি বুঝতে না পর্যন্ত তার বড় অশান্তি লাগে। পর্ব 11। আনিস বাচ্চাদের ঘুম পাড়িয়ে ছাদে এসে দাঁড়িয়েছে। সুন্দর লাগছে ছাদটা। টবের ফুল গাছগুলিতে চাঁদের আলো এসে পড়েছে। ছাদে আলো ছায়ার নকশা। হাওয়ায় গাছের পাতা নড়ছে, নকশাগুলিও বদলে যাচ্ছে। আনিস ভারী গলায় বলল, আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। তার আগেই নারী কণ্ঠের তীক্ষ্ণ আওয়াজ পাওয়া গেল, কে আপনি? আপনি কে? আনিস হকচকিয়ে গেল। দেয়ালে ঠেস দিয়ে লম্বা মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর চাদর দিয়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। নারী কণ্ঠ আবারও তীক্ষ্ণ গলায় বলল, আপনি কে? আমার নাম আনিস, আমি এ বাড়ির ভাড়াটে। আপনি কি ভয় পেয়েছেন? হ্যাঁ। ভয়ের কিছু নেই, আমি মানুষ। ভূত কখনো কবিতা বলে না। তাছাড়া ভূতের ছায়া পড়ে না। এই দেখুন, আমার ছায়া পড়েছে। নারী মূর্তি কিছু বলল না। গায়ের চাদর টেনে দিল। তাতে তার মুখ আরো ঢাকা পড়ে গেল। আনিস বলল, আপনি কি জানতে পারি কি? আমার নাম বিলু, আমি এ বাড়ির বড় মেয়ে। ছাদে কি করছেন? কিছু করছি না, টবের গাছগুলি দেখতে এসেছিলাম। মাঝখানে আপনি ভয় দেখিয়ে দিলেন। সত্যি ভয় পেয়েছেন? হ্যাঁ। কেন বলুন তো? বিলু সহজ গলায় বলল, রহিমার মার ধারণা এ বাড়ির ছাদে নাকি ভূত আছে। সে প্রায়ই দেখে। আপনাকে হঠাৎ দেখে। আচ্ছা, যাই।
পিলু সিঁড়ির দিকে রওনা হলো। আনিস বলল, আপনার টবের গাছ দেখা হয়ে গেল? হ্যাঁ। আমার কেন জানি মনে হচ্ছে আপনার আরো কিছুক্ষণ ছাদে থাকার ইচ্ছা ছিল। আমার কারণে চলে যাচ্ছেন। আপনার ধারণা ঠিক না। আমার শীত শীত লাগছে। তাছাড়া অনেকক্ষণ ছাদে ছিলাম। আনিস সহজ গলায় বলল, আপনাকে ভয় দেখানোর জন্য দুঃখিত। বিলো হেসে ফেলল। বেশ শব্দ করে হাসল। আনিস হাসি শুনে হতভম্ব হয়ে গেল। এই হাসি তার পরিচিত। এই জীবনে অনেকবার শুনেছে। রেশমা এমনি করেই হাসত। কিশোরীদের ঝনঝনে গলা। সে গলায় একই সঙ্গে আনন্দ এবং বিষাদ মাখানো। পিলু বলল, যাই কেমন? আনিস দ্বিতীয়বার চমকালো। রেশমাও কোথাও যাবার আগে মাথা কাত করে বলতো, যাই কেমন? যেন অনুমতি প্রার্থনা করছে। যদি অনুমতি পাওয়া না যায় তাহলে যাবে না। পিলু তরতর করে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। সিঁড়ির মাথায় মূর্তির মতো আনিস দাঁড়িয়ে। সে ফিসফিস করে বলল, আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। তার ভালো লাগছে না। কোথাও কিছু একটা ঘটে গেছে। অনেক অনেক দূরের দেশ থেকে যেন হঠাৎ রেশমা উঠে এলো। এ কেমন করে হয়? যে চলে গেছে সে আর আসে না। মানুষের কোনো বিকল্প হয় না। কি যেন কথা বলি, এই পৃথিবী একবার পায় তারে, কোনোদিন পায় না কো আর। লাইনগুলো কি ঠিক আছে না ভুলটুল কিছু হলো? পর্ব 12। ইমদাদ এবং তার নাতনিকে থাকার জন্য যে ঘরটা দেয়া হয়েছে সে ঘর ইমদাদের খুবই পছন্দ হলো। সে ৩ বার বলল, দক্ষিণ দুয়ারি জানালা লক্ষ্য করে দেখ, ঘুম হবে তোফা। পুতুল শুকনো গলায় বলল, ঘুম ভালো হইলেই ভালো, আরাম করে ঘুমাও। খাটও ২টা আছে, একটা তোর একটা আমার, ব্যবস্থা ভালোই। কি কস পুতুল? পুতুল চুপ করে রইল। ইমদাদ বলল, ভয় ভয়ে ছিলাম বুঝলি, কিছুই বলা যায় না। যদি চাকর বাকরের ঘর দিয়ে বসে, দিয়ে বসতেও তো পারে। মানি লোকের মান তো সবাই দেখে না। আরে আরে, কারবার দেখে যা, ঘরের লগে পেশাবখানা। ইলাহি কারবার। আনন্দে ইমদাদের মুখ ঝলমল করছে। শুধু পুতুল মুখ কালো করে রেখেছে। কিছুতেই তার মন বসছে না। অন্যের বাড়িতে আশ্রিত হবার কষ্ট ও যন্ত্রণা সে তার ক্ষুদ্র জীবনে অনেকবার ভোগ করেছে। এখন আবার শুরু হলো। ইচ্ছা মৃত্যুর ক্ষমতা যদি মানুষের থাকতো তাহলে বড় ভালো হতো। এই যন্ত্রণা সহ্য করতে হতো না। ও পুতুল! কি দাদাজান? ঘর ভালোই দিছে, ঠিক না? হুঁ। এখন খেয়াল রাখবি, সবের সাথে যেন ভালো ব্যবহার হয়। যে যা কয় শুনবি আর মুখে বলবি জি। কথা ঠিক। এই কথার উপরে কথা নাই। গ্রাম দেশের লোক বলে, মুখের কথায় চিরা ভিজে না। মিথ্যা কথা। মুখের কথায় সব ভিজে। তোর মুখ অমন শুকনা দেখায় কেন রে পুতুল? এইখানে কতদিন থাকবা? আসতে না আসতেই কতদিন থাকবা? থাকা না থাকা নিয়ে তুই চিন্তা করবি না। এইটা আমার উপরে সাইডা দে। যা হাত মুখ ধুয়ে আয়, সাইডা দানা পানি মুখে দে। এই বাড়ির খাওয়া খাদ্যও ভালো হওয়ার কথা। ইমদাদের আশঙ্কা ছিল হয়তো চাকর বাকরদের সঙ্গে মেঝেতে পাটি পেতে খেতে হবে। যদি দেয় তাহলে বেইজ্জতের সীমা থাকবে না। দেখা গেল খাবার টেবিলেই খেতে দেওয়া হয়েছে। বাড়ির কর্ত্রী স্বয়ং তদারক করছেন। চিকন চালের ভাত, পাবদা মাছ, একটা সবজি, মুগের ডাল। খাওয়ার শেষে পায়েস। তোফা ব্যবস্থা। মিনু বললেন, পেট ভরেছে তো ইমদাদ সাহেব। ঘরে যা ছিল তাই দিয়েছি, নতুন কিছু করা হয়নি। কোনো অসুবিধা হয়নি। শুধু একটু দই থাকলে ভালো হইতো। খাওয়ার পর দই থাকলে হজমের সহায়ক হয়। তার উপর আপনার ছোটবেলা থেকে খাইয়া অভ্যাস। ভবিষ্যতে আপনার জন্য দইয়ের ব্যবস্থা রাখবো। আলহামদুলিল্লাহ। এখন মা জননী অবস্থা পইড়ে গেছে। একটা সময় ছিল খন্দকার বাড়ির সামনে দিয়ে লোকজন ছাতা মাথায় দিয়ে যাইতো না, নিয়ম ছিল না। জুতা খুললে হাতে নিতে হইতো, বুঝলেন মা জননী? তাই বুঝি? জি। একবার কি হইল শুনেন মা জননী। খন্দকার বাড়ির সামনে দিয়ে এক লোক যাইতেছে, হঠাৎ খপ করে কাশ ফেলল। সাথে সাথে দারোয়ান ঘাট ধরে নিয়ে আসলো। বলল, হারামজাদা, এত বড় সাহস! খন্দকার বাড়ির সামনে কাশ ফেলোস, নাকে খত দে, মাটিতে চাটা দে, তারপরে যা যেখানে যাবে। পুতুলের এইসব কথা শুনতে অসহ্য লাগে। না শুনে উপায় নেই। দাদাজান যেখানে যাবে সেইখানেই এইসব বলবে। পুতুলের ধারণা সবই মিথ্যা কথা। সে খাওয়ার মাঝপথে উঠে পড়ল। ইমদাদের তাতে সুবিধাই হলো। সে জরুরি একটা কথা বাড়ির কর্ত্রীর সঙ্গে বলতে যাচ্ছে।
পুতুল থাকায় বলতে পারছে না। এখন সুযোগ পাওয়া গেল। মা জননীকে একটা কথা বলতে চাইছিলাম। বলুন। বলতে শরম লাগছে, আবার না বলেও পারতেছি না। তারপর ভেবে দেখলাম আপনাদের না বললে কাদের বলবো। আপনারা হলেন বটবৃক্ষ। ব্যাপারটা কি? ট্রেন থেকে নামার সময় বুঝলেন মা জননী, পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখি পকেট কাটা। পকেট কাটা মানে? প্লেট দিয়ে পকেট সাফ করে দিছে। মানিব্যাগে 433 টাকা ছিল, সব শেষ। এখন পকেটে একটা কানা পয়সা নাই। কি বেইজ্জতি অবস্থা, চিন্তা করেন মা জননী। আচ্ছা, ওর একটা ব্যবস্থা হবে। হবে তা তো জানি। বটবৃক্ষ তো শুধু শুধু বলি না, চাইলতা গাছও তো বলতে পারতাম, পারতাম না? আপনাকে কি মিষ্টি দেব? ঘরে মিষ্টি আছে। দেন। আমার অবশ্য ডায়াবেটিস, মিষ্টি খাওয়া নিষেধ। এত নিষেধ শুনলে তো আর হয় না। কি বলেন মা জননী? মিষ্টি খাইতে পারবা না, ভালো মন্দ খানা খাইতে পারবা না, সিগারেট খাইতে পারবা না, তাহলে খামুডা কি? বাতাস খামু। দীর্ঘদিন পর এমদাদের খুব চাপ খাওয়া হয়ে গেল। পেট দমসম হয়ে গেছে। খানিকক্ষণ হাঁটাহাঁটি করা দরকার। এদের বাড়িঘর, লোকজন সবার সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। সে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এসেছে। নাতনিটাকে এ বাড়িতে গুছিয়ে যেতে হবে। কাজেই পরিবারের সদস্যদের নারী নক্ষত্র জানা থাকা প্রয়োজন। তার কাছে অবশ্য বেশিরভাগ সদস্যকে বোকা কিসিমের বলে মনে হচ্ছে। এটা খুবই ভালো লক্ষণ। যে পরিবারের সদস্যদের মধ্যে অর্ধেক থাকে বোকা, সেই পরিবার সাধারণত সুখী হয়। এমদাদ ফরিদের ঘরে উকি দিল। ফরিদ চিন্তিত মুখে বিছানায় বসে আছে। ছবির পরিকল্পনা ভেঙে যাওয়ায় তার মন খুবই খারাপ। এমদাদ ঘরে ঢুকতে ঢুকতে বলল, বাবাজি কি জেগে আছেন? ফরিদ কড়া চোখে তাকালো, থমথমে গলায় বলল, আপনি কি এর আগে কাউকে চোখ মেলে বসে বসে ঘুমোতে দেখেছেন, যে আমাকে এরকম একটা প্রশ্ন করলেন? দেখেছেন এইভাবে কাউকে ঘুমোতে? ইমদাদ প্রথমটায় হকচকিয়ে গেলেও অতি দ্রুত নিজেকে সামলে নিল। সহজ গলায় বলল, জি জনাব, দেখেছি। চোখ মেলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমোতে দেখেছি। কাকে দেখেছেন? ঘোড়াকে। ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। লোকটির স্পর্ধায় ফরিদ হতভম্ব। আমাকে দেখে কি আপনার ধারণা হয়েছে যে আমি একটা ঘোড়া? জি না। আপনি বয়স্ক প্রবীণ একজন মানুষ বলেই আমি এই দফায় আপনাকে ক্ষমা করে দিচ্ছি। ভবিষ্যতে আর করা হবে না। জি আচ্ছা। আপনি কখনো আর আমার ঘরে ঢুকবেন না। জি আচ্ছা। দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। একটা সিগারেটের জন্য দাঁড়াই আছি। বাবাজি কি সিগারেট খান? খাই, কিন্তু আপনাকে সিগারেট দেওয়া হবে না। আপনি যেতে পারেন। জি আচ্ছা। জিনিসটা অবশ্য স্বাস্থ্যের জন্যেও খারাপ। এমদাদ বের হয়ে এলো। ফরিদের ঘরের ঘটনা তাকে খুব একটা বিচলিত করল না, বরঞ্চ সে খানিকটা মজাই পেল। বড় ধরনের বেকুব সংসারে থাকা ভালো। যে সংসারে বড় ধরনের কোনো বেকুব থাকে, সেই সংসারে কখনো ভয়াবহ কোনো সমস্যা হয় না। বোকাগুলি কোনো না কোনোভাবে সমস্যা পাতলা করে দেয়। ইমদাদ রাস্তায় বের হলো। চাপ খাওয়ার পর তার একটা সিগারেট দরকার। অপরিচিত মানুষের কাছে টাকা চাওয়া সমস্যা, কিন্তু সিগারেট চাওয়া কোনো সমস্যা না। ইমদাদ আধ ঘন্টার মধ্যে 6টা সিগারেট জোগাড় করে ফেলল। তার টেকনিকটা এরকম। সিগারেট ধরিয়ে কোনো ভদ্রলোক হয়তো আসছে। ইমদাদ হাসি মুখে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। অপরিচিত ভদ্রলোক থমকে দাঁড়িয়ে বিস্মিত গলায় বলবেন, আমাকে কিছু বলছেন? জি। বলুন। আমার হার্টের অসুখ। ডাক্তার সিগারেট বন্ধ করে দিয়েছে। লুকিয়ে চুকিয়ে যে একটা টান দিব সেই উপায় নেই। ঘর থেকে একটা টাকা পয়সা দেয় না। ভাই, এখন আপনি যদি একটা সিগারেট দেন জীবনটা রক্ষা হয়। ডাক্তার যখন নিষেধ করেছে তখন তো সিগারেট খাওয়া উচিত হবে না। কয়দিন আর বাঁচবো বলেন? এখন সিগারেট খাওয়া না খাওয়া তো সমান। এরপর আর কথা চলে না। অপরিচিত ভদ্রলোক পকেটে হাত দিয়ে সিগারেট বের করেন। ইমদাদ হাসি মুখে বলে, 2টা দিয়ে দেন ভাই সাহেব, রাতে খাওয়ার পর একটা খাবো। ইমদাদ যখন সিগারেটের সঞ্চয় বাড়াতে ব্যস্ত, তখন বাড়ির ভেতর ছোট্ট একটা নাটক হলো। মিনু 300 টাকা হাতে নিয়ে পুতুলকে বললেন, মা, এই টাকাটা তোমার দাদাকে দিও। পুতুল বিস্মিত হয়ে বলল, কিসের টাকা? ওনার মানিব্যাগ পকেটমার হয়ে গেল। উনি বলছিলেন। পুতুল কাঁদো কাঁদো গলায় বলল, কই, দাদাজানের কোনো টাকা তো পকেটমার হয় নাই। ওই তো দাদাজানের মানিব্যাগ। তবু তুমি টাকাটা রাখো।
না না, আমি টাকা রাখবো না। মিনু বিস্মিত হয়ে লক্ষ্য করলেন পুতুলের চোখে পানি এসে গেছে। তিনি বেশ অবাক হলেন। মিনু কোমল গলায় বললেন, কি ব্যাপার পুতুল? পুতুল ধরা গলায় বলল, দাদাজান মিথ্যা কথা বললে আমার বড় কষ্ট হয়। হয়তো মিথ্যা কথা না, হয়তো উনি ভুলে গেছেন। না, উনি ভুলেন নাই। উনি সহজে কিছু বলেন না। পুতুলের কান্নার বেগ ক্রমেই বাড়তে লাগলো। মিনু পুরোপুরি হকচকিয়ে গেলেন। এই মেয়েটা মনে হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। তিনি নিতান্ত অপরিচিত এই মেয়েটির প্রতি এক ধরনের মমতা অনুভব করলেন। নিরিবিলি বাড়িতে ক্রাইসিস তৈরি হতে বেশি সময় লাগে না। রাত ৮টা ১০ মিনিটে একটা ক্রাইসিস তৈরি হয়ে গেল। অবশ্য এটা যে একটা ক্রাইসিস শুরুতে তা বোঝা গেল না। রাতের টেবিলে সবাই খেতে বসেছে। সুবহান সাহেব হাত ধুয়েছেন। তার প্লেটে বিলু ভাত দিতে যাচ্ছে। তিনি বললেন, স্টপ। বিলু বলল, ভাত দেব না বাবা? না। প্লেট বোধহয় ভালো করে ধোয়া হয়নি, তাই না? ওসব কিছু না। সুবহান সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। মিনু বললেন, শরীর খারাপ লাগছে? সুবহান সাহেব অস্পষ্ট এক ধরনের শব্দ করলেন। এই শব্দের কোনো অর্থ নেই। রাত ৯:৩০টার দিকে জানা গেল ক্ষুধার প্রকৃত স্বরূপ কি তা জানার জন্য তিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন। আগামী ১০ দিন তিনি পানি ছাড়া কিছুই খাবেন না। পিলু বাবাকে বোঝানোর জন্য তার ঘরে গেল। হাইপার টেনশনের রোগীকে অনিয়ম করলে চলে না। বিলুর সঙ্গে সুবহান সাহেবের নিম্নলিখিত কথাবার্তা হলো। বিলু, বাবা তুমি ভাত খাবে না? বাবা, না। বিলু, ভাত খাবে না কারণ তোমাকে ক্ষুধার স্বরূপ বুঝতে হবে? বাবা, হ্যাঁ। বিলু, কেন বলো তো? ক্ষুধার স্বরূপ বুঝে তোমার হবেটা কি? তুমি যদি একজন কবি হতে তাহলে একটা কথা হতো, ক্ষুধা সম্পর্কে কবিতা লিখতে। গদ্যকার হলে আমরা ক্ষুধার অসাধারণ বর্ণনা পেতাম। তুমি যদি রাজনীতিবিদ হতে তাহলেও লাভ ছিল, গরিব দুঃখীদের কষ্ট বুঝতে। তুমি বলতে গেলে কিছুই না, তাহলে তুমি কেন কষ্ট করছো? বাবা, তুই ঘর থেকে যা, তুই বড় বিরক্ত করছিস। বিলু, তুমি যদি কিছু না খাও তাহলে মাও খাবে না। বাবা, সেটা তার ব্যাপার, আমি মন স্থির করে ফেলেছি। বিলু, না খেয়ে কতদিন থাকবে? বাবা, যতদিন পারি। বিলু, অনশনে যাবার এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে বাবা? দোতলার আনিস সাহেব? বাবা, হ্যাঁ। বিলু, আমিও তাই ভেবেছিলাম। বিলু দোতলায় উঠে এলো। তার মুখ থমথম করছে। আনিসের দুটি বাচ্চাই শুয়ে আছে। দুজনের চোখই বন্ধ। কোনো সাড়া শব্দ করছে না। কারণ আনিস ঘোষণা করেছে সবচেয়ে বেশি সময় যে কথা না বলে থাকতে পারবে সে ৫ টাকা পুরস্কার পাবে। পুরস্কারের ৫টা টাকা খামে ভর্তি করে টেবিলের উপর রেখে দেয়া আছে। আনিসের ধারণা পুরস্কারের লোভে চুপ করে থাকতে থাকতে দুজনেই একসময় ঘুমিয়ে পড়বে। যদিও লক্ষণ তেমন মনে হচ্ছে না। টগর এবং নিশা মুখে কথা বলছে না ঠিকই, কিন্তু ইশারায় কথা বলছে। দুজনই হাত ও ঠোঁট নাড়ছে। এইসব কীর্তিকলাপ বিলুকে ঢুকতে দেখে থেমে গেল। দুজনই চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল, যেন ঘুমোচ্ছে। বিলু বলল, আনিস সাহেব, আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? আনিস হাসি মুখে উঠে দাঁড়ালো। কোমল গলায় বলল, অবশ্যই পারেন। আপনার সঙ্গে আমার ফর্মাল পরিচয় হয়নি। আনিস বলল, আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে, আপনার হয়তো মনে নেই। আপনার নাম বিলু, বরিশাল মেডিকেল কলেজে পড়েন। একবার ছাদে আমাকে দেখে ভয় পেয়েছিলেন। আপনি বসুন। না, আমি বসার জন্য আসিনি। ঝগড়া করতে এসেছেন? হ্যাঁ। আনিস হাসতে হাসতে বলল, এটা অদ্ভুত ব্যাপার যে সবাই আমার সঙ্গে ঝগড়া করতে আসে। এতদিন পর্যন্ত এবারই আছি, অথচ এখন পর্যন্ত একজন কেউ এসে বলল না আপনার সঙ্গে গল্প করতে এসেছি। বিলু আনিসের হালকা কথাবার্তার ধার দিয়েও গেল না। কঠিন গলায় বলল, আপনি কি বাবাকে উপোস দিতে বলেছেন? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি কি বাবাকে বুঝিয়েছেন ক্ষুধার স্বরূপ বোঝার জন্য না খেয়ে থাকার প্রয়োজন? আনিস বিস্মিত হয়ে বলল, উনি কি না খেয়ে আছেন নাকি? হ্যাঁ। কি সর্বনাশ! আমি শুধুমাত্র কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমরা যারা শৌখিন সমস্যাবিদ তারা মূল সমস্যা নিয়ে ভাষা ভাষা কথাবার্তা বলি। কারণ মূল সমস্যা আমরা জানি না। ক্ষুধা যে কি ভয়াবহ ব্যাপার
তা আমরা অর্থাৎ তথাকথিত মধ্যবিত্ত সমস্যা বিশারদরা জানি না, কারণ আমাদের কখনো ক্ষুধার্ত থাকতে হয় না। রোজার সময় বেশ কিছু সময় ক্ষুধার্ত থাকি, সেও খুবই সাময়িক ব্যাপার। তখন আমাদের মনের মধ্যে থাকে সূর্যটা ডোবার সঙ্গে সঙ্গে প্রচুর খাদ্যদ্রব্য চলে আসবে, কাজেই ক্ষুধার স্বরূপ। বিলু আনিসকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে হাত জোড়ে অনুরোধ করছি, আপনার এইসব চমৎকার থিওরি দয়া করে নিজের মধ্যেই রাখবেন, বাবাকে এসবের মধ্যে জড়াবেন না। উনি সবকিছুই খুব সিরিয়াসলি নেন, নিজের জন্য সমস্যা সৃষ্টি করেন, আমাদের জন্যও সমস্যা সৃষ্টি করেন। আমি কি বলছি আপনি কি বুঝতে পারছেন? জি পারছি। সুযোগ যখন পাওয়া গেছে তখন আরো একটা কথা আপনাকে বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে, আপনি যে আপনার বাচ্চাদের মাধ্যমে আমাকে প্রেম নিবেদন করেছেন, এতে আমি শুধু অবাক হয়েছি তাই না, দুঃখিত হয়েছি, রাগ হয়েছি, বিরক্ত হয়েছি। তুচ্ছ বিষয় নিয়ে হইচই করা আমি পছন্দ করি না বলেই এতদিন চুপচাপ ছিলাম। আজ বলে ফেললাম। আনিসকে একটি কথা বলারও সুযোগ না দিয়ে বিলু নিচে নেমে গেল। আনিস ডাকল, টগর, টগর। টগর জেগে আছে, তবু কথা বলছে না। কথা বললেই বাজিতে হারতে হয়। আনিস বলল, টগর কথা বলো, এখন কথা বললে বাজির কোনো হেরফের হবে না। টগর। জি। বিলু মেয়েটিকে তুমি কি বলেছ? আমি কিছু বলিনি, নিশা বলেছে। নিশা, তুমি কি বলেছ? আমার মনে নেই। মনে করার চেষ্টা করো তুমি কি বলেছ। নিশা কোনো শব্দ করল না। টগর বলল, নিশা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে বাবা। আনিস বলল, তোমার কি মনে আছে নিশা কি বলেছে? মনে আছে। বলো তো শুনি। নিশা ওনাকে বলেছে, আব্বু আপনাকে বিয়ে করবে, তখন আপনি আমাদের সঙ্গে থাকবেন, তখন আমরা আপনাকে আম্মু ডাকবো। আনিস হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। অনেক কষ্টে বলল, ভদ্রমহিলা নিশার কথা শুনে কি বলল? সে তখন বলল, টগর, তোমার বাবা এইসব কথা তোমাদের বলেছেন? আমি বললাম, হুঁ। তুমি হু বললে? হ্যাঁ। কিন্তু আমি তো তোমাকে এরকম কথা বলিনি, তুমি হু বললে কেন? আর বলবো না বাবা। নিশা ক্ষীণস্বরে বলল, আমিও বলবো না বাবা। এতক্ষণ সে জেগেই ছিল। কোন পর্যায়ে কথাবার্তায় অংশগ্রহণ করবে এইটাই শুধু বুঝতে পারছিল না। একটা মানুষ ক্ষুধা কেমন এটা জানার জন্য না খেয়ে আছে, এই ব্যাপারটা পুতুলকে অভিভূত করে ফেলেছে। সে কয়েকবার দাদাজানের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলতে চেষ্টা করল। ইমদাদ কোনো পাত্তা দিল না। এমনিতেই তার মেজাজ খারাপ, পকেটমারের ব্যাপারটায় উল্টাপাল্টা কথা বলে মেয়েটা তাকে ডুবিয়েছে। শুরুতেই বেইজ্জত হতে হলো। এটাকে যে কোনোভাবেই হোক সামলাতে হবে। কিভাবে সামলাবে তাই নিয়ে এমদাদ চিন্তাভাবনা করছে। এর মধ্যে পুতুল ঘ্যান ঘ্যান করছে সোবান সাহেবের না খাওয়া নিয়ে। এই মেয়েটাকে কড়া একটা ধমক দেওয়া দরকার। ধমক দিতেও ইচ্ছা করছে না। ও দাদাজান, ঘুমাইলা? না। কেমন আশ্চর্য মানুষ দেখলা দাদাজান, ক্ষুধা কেমন জিনিস এইটা জানানোর জন্য না খাইয়ে আছে। দুনিয়াটা ভর্তি বেকুবে, এইটাও বেকুবির এক নমুনা। সে দাদাজান, এমন কথা কইও না। এই বুড়া বেকুব তো বেকুবই, তুইও বেকুব। তুই আমার সঙ্গে কথা কইস না। আমি কি দোষ করলাম দাদাজান? চুপ, কোনো কথা না। বুড়ো বয়সের বেধি রাতে ঘুম হয় না। এমদাদ রাত 1:30টায় ঘুমের আশায় জলাঞ্জলি দিয়ে বারান্দায় গিয়ে বসল। ফুরফুরে বাতাস দিচ্ছে, বসে থাকতেও আরাম। মশা না থাকলে পাটি পেতে বারান্দায় ঘুমানোরই ব্যবস্থা করা যেত, কিন্তু বড্ড মশা। মিনু দরজা বন্ধ করতে এসে দেখেন এমদাদ সাহেব বারান্দার ইজি চেয়ারে আরাম করে বসে আছেন, হাতে সিগারেট। তিনি বিস্মিত গলায় বললেন, কে, এমদাদ সাহেব না? সি মা জননী, এত রাতে এখানে কি করছেন? মনটা খুব খারাপ, ঘুম আসে না। মন খারাপ কেন? বাড়ির কর্তা না খেয়ে ঘুমিয়ে আছে, এই জন্যই মনটা খারাপ মা জননী। আমরা হইলাম গ্রামের মানুষ, ক্ষুধা পেটে কেউ ঘুমাইতে গেছে শুনলে মনটা খারাপ হয়। ওইসব নিয়ে ভাববেন না। বিলুর বাবার এইরকম পাগলামি আছে, সকালে দেখবেন ঠিকই নাস্তা করছে। শুনে বড় ভালো লাগছে মা জননী। আসুন ভেতরে চলে আসুন, আমি দরজা বন্ধ করে দেব। এমদাদ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আর একটা বিষয় আপনারে বলা হয়নি মা জননী, মানিব্যাগের বিষয়। মানিব্যাগ ছিল পুতুলের কাছে। মাইয়া খুব সাবধান তো, গুছাইয়ে রাখছে। এদিকে আমার পাঞ্জাবির পকেটে ছিল রুমাল,
পকেট মার সেই রুমাল নিয়ে চলে গেছে। হা হা হা। মিনু বললেন, টাকা পয়সার প্রয়োজন হলে বলবেন, সংকোচ করবেন না। আলহামদুলিল্লাহ, কোনো সংকোচ করব না। আপনারা হলেন বটবৃক্ষ। যান, ঘুমোতে যান। জি আচ্ছা। ঘুম আসবে না, তবু শুয়ে থাকবো। বাড়ির আসল লোক দানা পানি খায় নাই, এরপরেও কি ঘুম আসে কন মা জননী? এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। সকাল হলেই দেখবেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। উদ্দেশ্য তো আর কিছু না, উদ্দেশ্য হলো আমাকে যন্ত্রণা দেয়া। এই কথা মুখে উচ্চারণ করবেন না মা জননী। ক্ষুধা কি যে বুঝতে চায়, সে কি সাধারণ লোক? সে তো বলতে গেলে আল্লাহর অলি। ঠিক বলছি না মা জননী? মিনু জবাব দিলেন না। এই লোক কি মতলবে এসেছে কে জানে। বিনা কারণে আসেনি বোঝাই যাচ্ছে। নিশ্চয়ই বড় কোনো সমস্যা। সমস্যা টেনে টেনে তিনি এখন ক্লান্ত ও বিরক্ত। আর ভালো লাগে না।